তাহলে আমাদের এই বাম পাশের এই অংশটা কি কাস্টমার রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে হোয়াট, আর ডান পাশেরটা কি টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, দ্যাট ইজ হাউ। এই জায়গাটাতে একটা ইয়ে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে কোনটা বাড়লে ভালো কোনটা কমলে ভালো, এই জিনিসটা অনেকে ব্যবহার করে না। ঠিক আছে, কমপ্লেক্সিটি কমানো উচিত, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো স্ট্যান্ডার্ড হওয়া উচিত, আর্কিটেকচার ভালো হওয়া উচিত, ডাটাবেস ডিজাইনে ভালো হওয়া উচিত, হার্ডওয়্যার কনফিগারেশন ভালো হওয়া উচিত, এরকম। তো এই এই যে অংশটা মানে বাড়া কমার ব্যাপারটা, এটা অনেক জায়গায় মেনশন করে না, তো এটা না দিলেও সমস্যা নেই। তো বাট হোয়াট আর হাউটা বুঝতে হবে। আর এখন এর সাথে হোয়াটের সাথে মানে কাস্টমার যেগুলো চাচ্ছে সেগুলোর মধ্যে কাস্টমারের কাছ থেকে ডাটা নেওয়ার চেষ্টা করতে হবে যে কোনটার ইম্পর্টেন্সটা বেশি। সেই ইম্পর্টেন্সের যে ব্যাপারটা সেইটা হচ্ছে এগুলা, এটা কাস্টমার থেকে আমি ম্যানেজ করতে হবে আমাদেরকে। আচ্ছা, এরপরে এই আমরা এখন এই দুটোর মধ্যে কাস্টমার আর টেকনিক্যাল রিকোয়ারমেন্টের মধ্যে কোরিলেশন তৈরি করছি। আমি সবগুলা তো বলা সম্ভব না, আমি একটা দুটো করে একটু বলে বলে বোঝানোর চেষ্টা করব। যেমন গতদিন একটা বলেছিলাম অনলাইন পেমেন্ট সিস্টেমের সাথে দুটো কোরিলেশনশিপ আছে। ঠিকই আছে, দুটো করে রিলেশনশিপ আছে। একটা হচ্ছে গিয়ে সফটওয়্যার আর্কিটেকচারের সাথে রিলেশনশিপ আছে কি মিডিয়াম, আর ব্যাংকের সাপোর্টের সাথে রিলেশনশিপ আছে স্ট্রং। এরকম এখন যদি আরো একটা বলি, ইজ অফ ইউজ, সফটওয়্যারটা ইজ অফ ইউজ হয় কখন, যখন আর্কিটেকচারটা সুন্দর হয়, হার্ডওয়্যার কনফিগারেশনটাও সরি হার্ডওয়্যার মানে ইউজার ইন্টারফেসটা যখন মানে কনভেনিয়েন্ট হয়, সহজেও বোঝা যায়, এই জিনিসগুলা হচ্ছে ইজ অফ ইউজ এর ব্যাপারগুলা চলে আসে। তাহলে দেখো এখানে কোরিলেশন কিন্তু সবগুলোর সাথে নেই, আছে কোথায় কোথায়, এটা এটা দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু সবসময় সফটওয়্যার ব্যাক এন্ডে কাজ করে, ইন্টারফেসের সাথে কাজ করে না। মানে তুমি তোমার সফটওয়্যার দেখিয়ে দিচ্ছে তোমাকে, কিন্তু ব্যাক এন্ডে কি প্রোগ্রামিং আছে এটা নিয়ে কি বায়ার বা যারা কাস্টমার খুব বেশি ওরিড হয় একটা সফটওয়্যারের ক্ষেত্রে? না আর স্যার। আউটপুটটা ঠিক আসছে কিনা এটা দেখতে পারলে হলো, মোট কথা কাজ চলছে কিনা। কিন্তু ইজ অফ ইউজের ক্ষেত্রে আরেকটা জিনিস একটা ইম্পর্টেন্ট, যে কিভাবে এক্সিকিউশন হলে আমার ডিবার্গিং এর টাইম বেঁচে যাবে। ডিবার্গিং টার্মটা অবশ্যই চেনার কথা, যেহেতু তোমরা সিএসসি এর কোর্স পড়ে এসছো, ডিবার্গ বলা হয় বা কম্পাইল করা হয় যেটাকে, সেটা বলা হচ্ছে। তো এই যে কোরিলেশন এগুলো ব্যাপারগুলো, এটা তুমি পুরো তোমার ইনটিউশন থেকে তুমি কোরিলেশন গুলো তৈরি করবা। এখন এই রিলেশনটা অনেকের সাথে অনেকের মানসিকতা অনুযায়ী চেঞ্জ হতে পারে, প্রতিষ্ঠানের মানসিকতা প্রতিষ্ঠানের ভিশন মিশনের অনুযায়ী চেঞ্জ হতে পারে। তো এখন এই যে সব কোরিলেশন গুলো তৈরি হয়ে যাওয়ার পরে আমরা আমাদের কোনটাকে আমি বেশি রিকোয়ারমেন্ট দিতে চাই বা আমরা কোনটা ভালো দিতে পারবো সেই অনুযায়ী একটা মডেল তৈরি করব, র্যাঙ্কিং করব, এটাকে দিব 0 থেকে 9 এর মধ্যে। ঠিক আছে আমাদেরটা। পাশাপাশি আমরা যে আমাদের যে বেঞ্চমার্ক আছে সফটওয়্যার যদি হয় বা যে কোনো একটা ক্ষেত্রে বেঞ্চমার্ক, বেঞ্চমার্কের প্রোডাক্ট গুলা নিয়ে আমরা কাজ করবো, যে বেঞ্চমার্ক অলরেডি এই ধরনের প্রোডাক্ট বানিয়েছে, সেই প্রোডাক্ট গুলাকে অ্যানালাইসিস করে সেই প্রোডাক্টের ক্ষেত্রেও তাদের এই এই প্যারামিটারের উপর বেস করে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কোনটা আমার জন্য ভালো বা কোন অংশটা ভালো কোন অংশটা খারাপ। এটা কিভাবে করা যেতে পারে? আমার বেঞ্চমার্ক হচ্ছে মনে করো একটা এমন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের পণ্যকে আমি কিনে আনবো, অনেকভাবে করা যায়। তার মধ্যে একটা বলছি কিনে আনবো, এনে ব্যবহার করে দেখবো বা খুলে টুলে দেখবো। সফটওয়্যারের ক্ষেত্রেও যদি সফটওয়্যার কথা বললাম, সফটওয়্যারের যে কোনো সফটওয়্যারই হোক না কেন, তুমি সফটওয়্যারটা কিনে বা ওটা তোমার কাছে থাকলে ওর ব্যাক এন্ডের প্রোগ্রামিং বের করার মধ্যে অনেক টুলস আছে। জাস্ট সফটওয়্যার কথা যেহেতু বললাম বলে বোঝাচ্ছি। যেমন কোকা কোলা যদি হয়, তোমার সফট ড্রিঙ্কস এর কথা বললাম, কথা বলেছি, তা কোকা কোলার ক্ষেত্রে তুমি কি বাজার থেকে কিনা কি করতে পারো, খেয়ে দেখতে পারো। বা যারা নিউট্রিশন আছে তাদেরকে, যারা তো টেস্টিং জানে, বিভিন্ন টাইপের টেস্টিং, যেটা এর ভিতরে কি কি উপাদান আছে তারা আইডেন্টিফাই করতে পারবে। এইভাবে বের করতে হবে যে ভিতরে কি কি আছে, সেই অনুযায়ী আমাদের সাথে কি ম্যাচ করছে সেটা হলো। এইটা হচ্ছে কম্পিউটার মডেল, এটা নিয়ে একটু পরে আসবো। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে ইম্পর্টেন্স। এখন আমাদের এখানে কোনটার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি বা কোনটার ইম্পর্টেন্স সবচেয়ে কম সেটা নিয়ে কথা বলবো। দেখো এটা 126 কিভাবে আসলাম বুঝিয়ে দিচ্ছি। দেখো তো এটা কত, 7, আর এই বক্সটার ভ্যালু কত উপরে লেখা আছে, 9, 9 না? তাহলে 7 নং 63, আবার কত 63, দ্যাট মিনস এই কলামের ভ্যালু কত, বুঝতে পারছি?
জি স্যার। আচ্ছা, র্যান্ডমলি আবার বলি আরেকটা, যেমন ছোটগুলাও বলি, বড়গুলো হিসাব করতে বেশি সময় লাগবে। আচ্ছা, এটাতে যাই, বুঝতে পারছি, 7 9 63, 7 9 63। আচ্ছা, একটু বড় দেখে একটা যাই, এটাতে যাই, চলো। 8 9 কত হয়, 8 9 72। আচ্ছা, 72, আর এখানে হচ্ছে উইক মিডিয়াম রিলেশনশিপ, 72-এর সাথে 3 গুণ 15, 72-এর সাথে 15 যোগ করলে কত হয়, আমি লিখি লিখি, তোমরা বলবা। 87 স্যার। 72, 8 ইন্টু 9 প্লাস, তারপর হচ্ছে 5 ইন্টু 3, হ্যাঁ, তারপরে কি আছে, উইক রিলেশনশিপ 4 ইন্টু 1, তারপরে আছে 7 ইন্টু 9। এইগুলা সব যোগ করলে কত আসে দেখো তো, মিলে কিনা, 154 হয় কিনা, জি স্যার। হয় না? এইভাবে আসছে। তাহলে এতগুলা তো আর ভেঙে বোঝানোর কিছু না, এগুলো আশা করি তোমরা মোটামুটি বুঝে যাবা। তো এখন এই হওয়ার পরে আমরা তো এইটুকু আমাদের গ্যান্ট চার্টের অংশটা কিন্তু, সরি গ্যান্ট চার্ট বলতেছি, হাউস অফ কোয়ালিটির পার্টটা শেষ। এখন ইন এডিশন ভাবে উপরের কোরিলেশন নিয়ে কথা বলি। উপরের কোরিলেশন হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশন, একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন আরেকটার সাথে পজিটিভলি কোরিলেটেড হতে পারে, স্ট্রংলি পজিটিভলি কোরিলেটেড হতে পারে, নেগেটিভ কোরিলেটেড হতে পারে, আবার কোনো রিলেশন নাও থাকতে পারে। তো নাই যেহেতু সেগুলো ব্ল্যাঙ্ক, এখানে যেমন কোনো কোরিলেশন নাই, ব্ল্যাঙ্ক। আর থাকলে থাকলে সেটা তো আছেই। এখন এই যে কোরিলেশনের ব্যাপারটা খেয়াল করি, সফটওয়্যার আর্কিটেকচারের সাথে ডাটাবেস ডিজাইনিং এর কোরিলেশন আছে, ঠিক না? আবার অ্যাক্টিভিটি কমপ্লেক্সিটি, এটা একটা কমপ্লেক্সিটি বেড়ে যাওয়ার ব্যাপারগুলা ডাটাবেস ডিজাইন। এখন যদি ডাটাবেস ডিজাইনটা ভালো হয়, তাহলে কমপ্লেক্সিটি কি হবে, কমে যাবে না? ডাটাবেস ডিজাইন যদি ভালো হয় বা কমপ্লেক্সিটি আমরা যদি কমাতে চাই, তাহলে ডাটাবেস ডিজাইনটা কি ভালো করতে হবে। তার মানে একটা একটার সাথে কি নেগেটিভ রিলেশনশিপ। ইন এডিশন, অ্যাক্টিভিটি কমপ্লেক্সিটির সাথে ইউজার ইন্টারফেসের একটা কোরিলেশন বলা হচ্ছে, এটা নেগেটিভ। এখন এই যে আমি এই যে রেটিং গুলা করছি বা র্যাঙ্কিং গুলা করছি, এগুলা আমার ইনটিউশনের উপর, আমার কনসেপ্টের উপর আমি করছি। এখানে আসলে কি একজনেরটা একজনের সাথে মিলবে না, তার মানসিকতা আমার মানসিকতা একরকম না, সে যেটা বলছে। তবে এটা ঠিক যে যেটা দিয়ে তুমি কাজ করতে যাচ্ছ, সেটা সঙ্গে তোমাকে ডিপলি থিঙ্ক করতে হবে যে কি কি টেকনিক্যাল রিকোয়ারমেন্ট হতে পারে। যেমন একটা যদি আমি আহ মোবাইল ফোনের কথা বলি, তাই না? মোবাইল ফোনের বায়ার বললো যে মোবাইলের ইন্টারফেস গুলো খুব ফাস্ট হতে হবে, তাই না? এখন টেকনিক্যাল রিকোয়ারমেন্ট কি হতে পারে এটার, বলতে পারবা? স্ক্রিনের স্মুথনেস খুব বেশি হবে। তোমরা তো স্মার্টফোন ব্যবহার করো। স্যার ভালো হার্জের ডিসপ্লে। এক্স্যাক্টলি, হয়তো বা আমরা জেনারেলি 60 হার্জ ইউজ করি, অ্যাজ ফার আই রিমেম্বার। আমরা ওখানে 120 হার্জ বা আরো বেশি, মানে স্মুথনেস আরো সুন্দর হবে, ঠিক কি না? ভালো হার্জে ডিসপ্লে করতে হবে, তাহলে এটা কিন্তু টেকনিক্যাল রিকোয়ারমেন্ট যে হায়ার হার্জ ডিসপ্লে, বা যেটা যেভাবে গুছিয়ে লিখতে পারো, একটু সার্চ করে নিবা, এইভাবে লিখতে হবে। সিমিলারলি যদি বলি মোবাইলের ভিডিও, ভিডিওর ক্ষেত্রে অনেক ফিচার্স আছে, আমি জানি না এগুলো আসলে তোমরা জানো কিনা, কারণ এগুলো আমি অনেক আগে দেখতাম, আমি ইদানিং এগুলো নিয়ে দেখার সময় পাই না, ইদানিং বলতে অনেকদিন, 2 বছরের বেশি। তো মোবাইলের ভিডিওতে একটা বড় সমস্যা হচ্ছে শেকিং হয়, মানে কাঁপাকাঁপি হয়, যেটা ছবি ভিডিওর মধ্যে। ছবিতে তো আর ভিডিও কাপার ব্যাপার নাই, ভিডিওতে যেটার খুব ভালো ফিচার হচ্ছে আইফোনের আছে, ওদের স্টেবিলাইজার খুব ভালো। স্টেবিলাইজার অনেক টাইপের আছে, মানে এখন এগুলো যা পড়াচ্ছে এগুলো সব টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ডিভাইস ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং কথা বলছি। তো এখন এগুলো জানতে হবে, নাহলে তো তুমি পরে ডেভেলপ করতে পারবে না, টেকনিক্যাল ভাবে ইঞ্জিনিয়ার হিসেবে চিন্তা করতে হবে। এখন এই যে মোবাইলের যে ভিডিওটা করে, অনেক ভিডিও মানে ক্যামেরার ভিতরে সফটওয়্যার ইনবিল্ট স্টেবিলাইজার থাকে, অনেক ইনবিল্ট ডিভাইস বেস স্টেবিলাইজার থাকে। আমি জানি না এগুলো তোমরা অত জানো কিনা, কিন্তু এই স্টেবিলাইজার যদি থাকে, তবেই কিন্তু কি হবে, ভিডিওটা সে কি ভাবটা কি হবে, কমে যাবে। তাহলে কাস্টমার কি বলবে, কাস্টমার রিকোয়ারমেন্ট যে সে কি মানে সে কি কি বলা যেতে পারে যে সে কি ভিডিও অথবা নট স্মুথ ভিডিও এরকম বলতে পারে কাস্টমার। কাস্টমার তো এগুলো বুঝে না, স্টেবিলাইজারের ব্যাপারটা অতটা ইনডেপথ বুঝে না। কারণ বুঝে কারা, যারা হয়তো বা নিয়মিত এই ফোনের রিভিউ দেখে, তাদের বাড়ি কেউ বুঝবে না। কাস্টমার কয়জন মোটর রিভিউ দেখে, খুব বেশি দেখে না, যে পরিমাণ ব্যবহার হয়। আর দেখলে কারা দেখে, আমাদের ইয়াং জেনারেশনরা দেখে।
মানে ফোনের রিভিউ মানে বুঝতে পারছো তো, মানে ইউটিউবে ইংরেজি বাংলা অনেক কোম্পানির অনেক মানে প্রতিষ্ঠানে ইউটিউব চ্যানেল গুলা এখন ফোনের রিভিউ ছাড়ে প্রতিটা ফোন বাজারে আসলেই, নট অনলি বাংলাদেশ বাট অলসো এভরি কান্ট্রি, তাই তো, জানো তো, সেটা কথা বলছি। জি জি স্যার। স্যার। হ্যাঁ ওইটা থেকে বলছে। তো এই যে স্ট্যাবিলাইজার, এখন তোমাকে স্ট্যাবিলাইজার নিয়ে চিন্তা করতে হবে, তুমি যেটা সফটওয়্যার স্ট্যাবিলাইজার দিবা না হ্যাঁ এই টেকনিক্যাল রিকোয়ারমেন্টটা সেট করবে কে, শুধুই তুমি, ঠিক আছে। তো এই জিনিসগুলো হয়ে যাওয়ার পরে এখন এখন হচ্ছে রিলেটিভ ইম্পর্টেন্স। দেখো আমার টেকনিক্যাল রিকোয়ারমেন্টের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কোনটা পেয়েছে দেখতে পাচ্ছি, জি স্যার। সেটা হচ্ছে এই যে দ্বিতীয়টা সফটওয়্যার আর্কিটেক্চার। আর্কিটেকচার। দেখছো খুব সহজে আমি প্রায়োরিটাইজ করতে পারছি যে আমার ইম্পর্টেন্সটা কোনটা জায়গায় বেশি। এই পার্সেন্টেজ, এটা কিন্তু পার্সেন্টেজ, হ্যাঁ এখানে পার্সেন্টেজ সাইনটা কেন দিলাম নাম জানি না, দেখি এখন দেওয়া যায় কিনা, যেটা তো গ্রুপ করে রাখছিলাম, দেওয়া যাবে। তো এইখানে আমরা কি করব, যতগুলো ইম্পর্টেন্স পেয়েছি সবগুলাকে যোগ করে দিব, যতগুলো ইম্পর্টেন্স পেয়েছি সবগুলা কি করব, যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর কাজটা কি হবে, তারপরে পার্সেন্টেজ বের করব, বুঝতে পারছি। মানে এই জি স্যার। 126 276 এগুলো সব যোগ করে দিয়ে 100, তারপরে 126 ভাগ ওই সামেশন দিয়ে বের করলে আমরা কি করতে পারবো, রিলেটিভ ইম্পর্টেন্সটা বের করতে পারবো। দূর হ্যাং হয়ে বসে আছে, কাজ করলো এতক্ষণে। আচ্ছা যাই হোক, এটা পার্সেন্টেজে আছে, হ্যাঁ জাস্ট বোঝানোর জন্য। তাহলে এইভাবে কিন্তু আমি বুঝতেই পারছি যে হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে আমার সফটওয়্যারের ক্ষেত্রে অত মাথা ঘামাতে হচ্ছে না, কারণ মোস্ট অফ দা ফোনের ক্ষেত্রে রাইট নাও হার্ডওয়্যার ইজ ভেরি ভেরি স্মুথার। হার্ডওয়্যার কিন্তু অনেক ভালো কনফিগারেশন দেওয়া থাকে, কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে আগেকার দিনে আগেকার দিনে কিছু ফোনে বা ডিভাইসে হার্ডওয়্যার অত স্ট্রং ছিল না, ঠিক আছে। আমার ব্যক্তিগতভাবে মনে আছে আমার বাসার প্রথম কম্পিউটারটা যখন আমি ক্লাস 1-এ পড়ি, আর ওই কম্পিউটারটার প্রসেসরের যে ব্যাপারগুলো থাকে ওটা ছিল পেন্টিয়াম 1, আর আমার র্যাম মনে আছে প্রবাবলি 128 মেগাবাইট, প্রবাবলি এটা খুব ভালো কনফিগারেশন ছিল ওই সময়। কম্পিউটারটা আসলে আমার মামার লাগতো, উনি কিনেছিলেন, বেসিক্যালি সফটওয়্যারে জব করতেন এই কারণে। এটা কথা বলছি কত সাল হবে, 96 বা 98, ঠিক আছে। কিন্তু এখন তুমি ভাসবা কি বলে স্যার 32 মেগাবাইট র্যাম, তাই না, মানে এখন কনফিগারেশন অনেক বেড়ে গেছে, কিন্তু আমাদের ইন্টারনাল যে ব্যাপারগুলো এগুলো নিয়ে কিন্তু আসলে সফটওয়্যার আর্কিটেকচারে এত হাই কনফিগারেশন না হলে চলে, ঠিক আছে। আমরা ভার্সিটিতে ল্যাবে যে কম্পিউটারগুলো ব্যবহার করতাম আমাদের প্রোগ্রামিং করার জন্য, ওগুলোরও ভালো কনফিগারেশন ছিল না, ম্যাক্সিমাম ডুয়াল কোর, ম্যাক্সিমাম। আর র্যামটা 1 GB, দ্যাটস এনাফ, মানে যদি তুমি নর্মাল প্রোগ্রামিং করতে চাও। আর পাইথনে একটা মজা আছে, পাইথন আবার এমনিতে করা যায়, আর অনলাইনে গুগল একটা নতুন ইয়ে করেছে, ওদের ইয়ে থেকে করা যায়, কোডিং করা যায় ফ্রি। ওদের একটা অনলাইন সার্ভার আছে, সার্ভার থেকে কাজ করা যায়, আমি দেখাবো, চিন্তার কিছু নাই। সো এই স্লাইডের অংশটা কিন্তু আমাদের শেষ, হ্যাঁ কোরিলেশন বা এগুলো বুঝেছি আমরা, এখন আমরা পরের অংশটা আসি। দেখতে পাচ্ছি ডান পাশে আমরা কাজগুলোর মধ্যে রিলেটিভ ইম্পর্টেন্স দিব, কি দিব, কাজগুলোর মধ্যে রিলেটিভ ইম্পর্টেন্স দিব। ডান পাশে দিয়ে খেয়াল করো, একটা হচ্ছে ইম্পর্টেন্স আর একটা হচ্ছে সেলস পয়েন্ট। সেলস পয়েন্ট কেন, যে এটার কারণে কি হতে পারে, বিক্রিটা বেড়ে যেতে পারে, বা কি হতে পারে যে মানে মার্কেটিং টিম ভাবে এটাকে বেশি, এটাকে প্রভোগ করবে যে না এটা আমার বেশি দরকার। তো এখানে এই হিসাবটা কিভাবে হয়, এই যে কোম্পানিগুলোর ইয়েগুলো থাকবে, ঠিক আছে, এখানে হিসাবটা হয়, আমি যতদূর আমি আসলে খেয়াল করিনি অনেকদিন, আমার ভুলে গেছে, হতে পারে ভুলও হতে পারে, আমি জানি না। একটু কাইন্ডলি এই তিনটাকে গুণ করে দেখো তো ডান পাশের রেজাল্টটা পাওয়া যায় কিনা। জি স্যার। আসছে না, তাহলে এটাই, হ্যাঁ আমি জি। আসলে মানে দেখার সময় পাইনি, এটাই হওয়ার কথা। আচ্ছা তাহলে এই যে আমরা কি করছি এখানে, আমাদের নিজের স্কোর ইন এডিশন ভাবে আমাদের সাথে হচ্ছে সেলস পয়েন্ট, মানে সেলস ডিপার্টমেন্ট চাচ্ছে এগুলো দিলে ভালো হয়, ওরা একটা প্রায়োরিটাইজ করছে। শুধু কিন্তু
কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু না। সেলস টিম যারা বাজারে কাজ করবে তারা তো কনভিন্স করার চেষ্টা করবে, তাদেরকে ওই নলেজটা দিতে হবে। সেই কনভিন্সের ব্যাপারগুলোকে তারা সুন্দর করে অ্যানালাইসিস করে কি করতে পারি আমরা, সেই অনুযায়ী আমরা কিন্তু কিছু ভ্যালুকে ইনিশিয়েট করে স্কোর তৈরি করবো, এবং স্কোর সাম পাচ্ছি কত, একটা ভ্যালু পেলাম আমরা। এটাও তাই 5x1। হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় এটাই হবে, আমি মানে তাও বই দেখে নিবা। আচ্ছা এবার গেল, এবার এইটাই আসি। দেখো আমাদের কাস্টমারের আমরা যেটা দিয়েছি সেই অনুযায়ী সাম কত আসছিল, এটা না উপরেরটা না 987 এটা আসছিল। এখন সরি এটা কাস্টমারের, এই যে এইটার সাথে এটা কিভাবে আসছে এটা বোঝাই বলি। আমাদেরটা কি, আমাদের দেখো আমাদের ইম্পর্টেন্সটা কিন্তু একটু আলাদা দেখতে পাচ্ছি। এই যে কাস্টমার রিকোয়ারমেন্টের সাথে এটার ইম্পর্টেন্স কি এক, সরি 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 এটা না এটা না। আচ্ছা এইগুলা একটা গুণ করে দেখতে হবে আমাদের যে স্কোর। হ্যাঁ কোনটা করব, সহজ একটা ছোট দেখে করলে ভালো হয়। আচ্ছা আমাদের যদি আমরা ইজ অফ ইউজের কথা চিন্তা করি সেক্ষেত্রে র্যাঙ্ক কত হয়, এইগুলা কিভাবে আসলো এটাই তো মনে করতে পারছি না। এটা হচ্ছে আমাদেরটা, তো কাস্টমার দিয়েছিল এটা, আমরা দিয়েছি এটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখো তো এই দুটো গুণ করো আর এই দুটো গুণ করো, কত আসে, 128 কি 9 ইন্টু 8 আর 74 9 ইন্টু 4 কত আসে, কত আসে 36। জি স্যার 128। তাই না, এটাই তাহলে। হ্যাঁ আচ্ছা সিমিলারলি পরেরটা তাহলে কি হবে, এইটা আর এটা, এটা কাদের, এটা হচ্ছে টাইগার বিডি। একটা একটা করে দেখায়, সবগুলো তো পসিবল না, বুঝতেই পারছি অনেক ক্যালকুলেশন, এই জন্যই তো বলছি এটার মার্কস অনেক বেশি। আচ্ছা এই দুটো গুণ করে দেখো তো এটা পাওয়া যায় কিনা টাইগার বিডটা, জি স্যার। এইভাবে তাহলে আসে। এখন সবগুলো সাম করে আমরা রিলেটিভ ইম্পর্টেন্স গুলো চিন্তা করতে পারি। মোট কথা এইভাবে আমরা মোটামুটি আর্কিটেকচার হয়ে গেছে। এটা কিন্তু জাস্ট ফার্স্ট স্টেপ, আমাদের সেটা স্টেপটার নাম কি মনে আছে, ফার্স্ট স্টেপ কি প্ল্যানিং ছিল সেটা, 4টা বইয়ের মধ্যে আছে। কেউ বলতে পারলো না, প্রোডাক্ট প্ল্যানিং মনে হয় 4টা স্টেজ না, স্যার ডিজাইন রিকোয়ারমেন্ট, না একবারে প্রথমটা কি প্রোডাক্ট প্ল্যানিং না, প্রোডাক্ট প্ল্যানিং স্যার। প্রোডাক্ট জি প্ল্যানিং, স্যার। প্রোডাক্ট প্ল্যানিং একবারে প্রথমটা প্রোডাক্ট প্ল্যানিং। আমি আসলে তারপরে গত স্যার পার্ট প্ল্যানিং। পার্ট প্ল্যানিং রাইট, হ্যাঁ কোন কোন পার্টকে নিয়ে কাজ করতে হবে সেটার প্ল্যানিং রাইট। তারপরে ধাপটা হচ্ছে প্রসেস প্ল্যানিং। প্রসেস প্ল্যানিং, Process লাস্টেরটা কি, planning. প্রোডাকশন অফ প্ল্যানিং, প্রোডাকশন। হুম। তো এই যে কিউএফডির ব্যাপারটা বই 66 পেজে আছে, আমি বইটা একটু ওপেন করে নিই। তো এই যে কোন দেখো একটার ইনপুট কি হয়, আরেকটার একটা ইনপুট আরেকটার সরি একটা আউটপুট আর একটা ইনপুট হিসেবে কাজ করে। মানে আমি যদি বইয়ের ছবিটার সাথে তোমরা এই ছবিটা মেলাও তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। আমি এটাতে অনেক বেশি সময় দিব, কেন দিব, কারণ এটা খুব ভালো মতো বুঝতে হবে আমাদের। এই যে এটার সাথে যদি মেলাও, এই যে স্ট্রাকচারটা তো এবার মেলালে বুঝতে পারবা। দেখো বইয়ের স্যার যেভাবে এঁকেছে এটাও একই ছবি, শুধু স্যার কি করেছে স্যারের সুবিধার্থে হাউস 1 2 3 4 এভাবে লেখেনি। খেয়াল করে দেখো যাদের কাছে বই আছে, জি স্যার। একই জিনিস, শুধু নামে একটু ভেরিয়েন্ট আছে। কারণ ওই যে মানে এটা মনে করো এটা তো ইউএস এর একটা বইয়ের ইয়ে থেকে আমি স্লাইড নিয়েছি, আর স্যার হচ্ছে মানে বাংলাদেশের মতো করে স্যার একটু মানে স্যার বিভিন্ন জন তো বিভিন্ন ভাবে লেখে জিনিসগুলো, এটা কোনো সমস্যা না, দুটো জিনিস একই। ঠিক আছে আমরা 4টা স্টেজে কাজ করি। আমরা এখন এতক্ষণ কোথায় ছিলাম, এখানে ছিলাম। তাহলে আর প্রশ্ন কি আমরা কি 4টা আঁকবো, মানে 4টা হাউস অফ কোয়ালিটি করবো, আসলে রিয়েল লাইফে করতে হবে। কিন্তু তখন তোমাকে ওরকম লেভেলের নলেজ থাকতে হবে, এবং ওই টিমটাতে এটা টোটালি টিম ওয়ার্ক, এই টিমটাতে তোমার অল টাইপ অফ পিপল লাগবে, লাইক মার্কেটিং, লাইক টেকনিক্যাল রিকোয়ারমেন্ট। যেমন মোবাইল ফোন সফটওয়্যারের কথা বলছি, কিন্তু তুমি আসলে সফটওয়্যার আর্কিটেকচার খুব ভালো জানো না, যারা জানে কম্পিউটার সায়েন্সের যাদের আছে এক্সপিরিয়েন্সেস আছে। ঠিক আছে ইন এডিশন ভাবে মার্কেটিং লাগবে, যারা প্রপারলি মার্কেটিং করতে পারে,
এই জিনিসগুলো আমরা অল্প অল্প সবই জানি। তো এই জন্য আমরা শুধু একটা বানাবো, আমাদের সামনে যে অ্যাসাইনমেন্টের কথা বলছি সেটা শুধু একটা হবে, ঠিক আছে, একটা। বাকিগুলা দরকার নাই, জানা থাকলো 4টা হাউস লাগবে, সেইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। তো এই যে র্যাঙ্কিং এর ব্যাপারগুলোকে মোটামুটি আমরা বুঝতে পারলাম। আমরা এখন বইয়ে যাব, দেখি বই আবার কি করলো। বইয়ে কি আমাদের স্কোরটা কিভাবে আসছে সেটা নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি মনে হয়। আচ্ছা আচ্ছা, বইয়ের টা তো তোমাদের কাছে আছে, আমি একটা ছবি তুলে আমার কাছে আছে, ওইটা দিয়ে কাজ চালাবো আর কি। হ্যাঁ, তো এগুলো তো সব বলে ফেলেছি। হ্যাঁ, স্কিল ম্যাট্রিক্স এই যে কোনটার সাথে কি কি কোরিলেশন, এগুলো তো কতদিন বলেছি। স্লাইড ইনশাআল্লাহ দিয়ে দিব, এটা কোনটার সাথে কোথায় কি আছে এগুলো বলা হয়ে গেছে আমার। এটাও বলেছি, এগুলো তো বুঝিয়ে দিলাম। এখন এটার পরে আরেকটা জিনিস আমাকে বোঝাতে হবে, সেটা হচ্ছে আমাদের ওভারঅল এই বইয়ের মধ্যে আমাদের একটা আছে, সেটা একটু আমি বোঝানোর চেষ্টা করি। দেখো বইয়েরটা আমরা বুঝতে পারি কিনা সেটা নিয়ে একটু কথা বলবো এখন। স্লাইড কি দেখা যায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানেও আমরা ওভারঅল সবকিছুই তো কম বেশি পারবো আশা করা যায়। এখানে হয় কি, মানে অনেক সময় আমাদের নিচে আমরা কি করেছি দেখেছি, আমাদের কম্পিউটারদের দ্বারা স্কোরটা খুব বের করেছিলাম, তাই না? এই কম্পিউটার স্কোরটা তুমি অনেক ক্ষেত্রে অনেক জায়গায় করে না, ঠিক আছে, শুধু নিজের স্কোরটা করেছে, করে পার্সেন্টেজ করেছে, যে রিলেটিভ ইম্পর্টেন্স। এবং সে তার সাথে একটা জিনিস অ্যাড করে যে কোনটার ক্ষেত্রে আমাদের কস্ট কত বেড়ে যাবে বা কত কস্ট কমে যাবে। বুঝতে পারছি? আমি কি দেখিয়েছিলাম এখানে, আমাদের দুটোকে এক জায়গায় নিয়ে আসতে বলে ভালো হতো। দাঁড়াও, এটা কপি করে নিয়ে আমার ওই স্লাইডে নিয়ে চলে যায়, এক জায়গাতে থাকলে আমার ভালো হবে। এখন ওখানে চলে যায়, এই জায়গায় দেখো, আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম এটা তো বুঝতে পারছি, এটার সাথেই কিন্তু আসলে আমার স্লাইডে জায়গা হচ্ছিল না। যখন আমি এটা বানিয়ে ফেলেছি, বক্সগুলো খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছি, তখন আর আমার ছোট করতে ইচ্ছা করছিল না, দেখতে ভালো লাগছিল। এই জন্য আমি এডিশন ভাবে আরেকটা স্লাইড বানাই তখন এই হিসাবগুলো দেখানোর জন্য। তোমরা যদি আটাতে পারো একটা স্লাইড হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, একটা স্লাইড হলো কোনো সমস্যা নেই। তো এখানে এই অংশটা, এই যে আমরা যেটা করেছি সেটা রেখে বাকিটা কি করতে পারি, এইগুলা সব কম্পিউটারদের অনেক ক্ষেত্রে দেখায় না, এটা পরের স্টেজে হয়। তো এই জন্য না দেখিয়ে এর সাথে আরেকটা কলাম অ্যাড করে, সেই কলামটা কিসের, সেটা হচ্ছে কোনটার কারণে কত পার্সেন্ট রিলেটিভ ইম্পর্টেন্স, যেটা এই যে এই কলামটা, তার সাথে কি কস্টিং, যে কোনটার জন্য কত পার্সেন্ট কস্ট আমাদের এস্টিমেট হতে পারে, সেই কস্টিংটা ওর মধ্যে নিয়ে চলে আসে। আর ডান পাশে যে স্কোরটা, সেটাও তো আমাদের ডেফিনেটলি ইম্পর্টেন্ট। দেখো এই দেখতে পাচ্ছি আমাদের ডান পাশে যে স্কোরটা, বা আমাদের এখানে ডান পাশে স্কোরটা, এটা 8.5 কিভাবে আসবে? দেখো তো, তোমরা একটু হিসাব করো তো, দেখো তো, 7 ইন্টু 0.1 ইন্টু 0.1 8.5 হয়। জি স্যার। তাহলে তাহলে তো ঠিক আছে, 8.5 হলো। তাহলে এই যে 8.5 আসছে, এবং এই 8.5 এর পরে এখন হচ্ছে 100% এর মধ্যে 8.5টা কত পার্সেন্ট, সেটাকে একটা বের করতে হবে। কিভাবে বলতো, এই সবগুলা যোগ করব 113, এখানে নিচে দেখা আছে 113, হিসাব করে দেখবা। তাহলে এইখানে 7% কিভাবে আসলো বলো? স্যার ওই যে 8.5 ডিভাইড 8.5 বাই ডিভাইডেড বাই 113, 113। হ্যাঁ, জি দিয়ে স্যার, ইনটু পার্সেন্টেজ করলে 100। দেখো তো 7% আসে কিনা, একটু মিলায় দেখো, মানে এটা রেকর্ডিং এ থাকুক, বাকিরা যারা যারা আমার ক্লাস করছে না তাদের বুঝতে সহজ হবে, মিলে কিনা। সেটাই হওয়ার কথা। হুম, এখানে 7.5 দেখা যাচ্ছে, 7 লিখেছে, যা করি রাউন্ড আপ করার জন্য হয়তো লিখতে পারে, যে যেটাই হোক, নিয়ারলি এরকমই হবে। হ্যাঁ, তো মোট কথা আমরা এইভাবে করতে পারি। এখানে কি এগুলো বোঝানোর দরকার আছে? এই যে যেভাবে আমরা এতক্ষণ পয়েন্ট করলাম বা মার্কিং করলাম, দুটো কিন্তু আমি একই ভাবেই দেখানো আছে। এই যে দেখতে পাচ্ছি, মডারেট রিলেশনশিপ বা মিডিয়াম রিলেশনশিপ, স্ট্রং রিলেশনশিপ আর উইক রিলেশনশিপ, ব্ল্যাঙ্ক মানে নো রিলেশনশিপ। আচ্ছা, একটা বলে দিই, কি বলো, একটা জি। বলে দেওয়া যেতে পারে ইম্পর্টেন্সের ব্যাপারে। যেমন যদি আমরা এটার সাথে চিন্তা করি, এটা হচ্ছে স্ট্রং রিলেশনশিপ 9, আর সাথে হচ্ছে এইটা, গুণ এটা করো তো কত আসে, 9 ইন্টু 13,
117। মিলেছে? জি কিভাবে স্যার। এসছে বুঝতে পেরেছি? আমরা একবারে এখানে আমি তো দুটো ধাপে দেখালাম, বুঝতে পারছি? এই যে আমি যেটা দেখালাম দুটো ধাপে, আমি কিন্তু আমারটাতে দুটো ধাপে দেখিয়েছি। প্রথমে নর্মালি দেখিয়েছি বের করা ভ্যালুগুলা, তারপরে কিভাবে দেখালাম এই 117টা কিভাবে এসছে বা এরকম একটা কিন্তু দেখিয়েছিলাম ওই যে এটাতে, এটা ঠিক আছে, এটার সাথে গুণ করতে হয় আর কি। ওর কথা তুমি বই ফলো করতে পারো, আমি জাস্ট বোঝানোর জন্য আমার যা যা ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমার বই ফলো করো, ওকে? কারণ অতটা মানে ইন ডেপথে যেতে পারবে না আমরা যতটা, আমি আসলে কাজটা মাস্টার্স লেভেলে করেছি, তো এই জন্য আমাদের মানে এক্সপেকটেশন ডেফিনেটলি স্যারদের বেশি থাকে। আর আমাকে ব্যক্তিগতভাবে স্যার চিনতেন, বলেছে "এই তোমরা ফ্যাকাল্টি, তোমাদের আরো বেশি কাজ করতে হবে", এরকম। আমাদের গ্রুপে দুজন ফ্যাকাল্টি ছিল, তো ওই কারণে আমাদের পরিশ্রমটা অনেক বেশি গেছে। বা স্যারকে আমরা কাজ যখন দেখিয়েছি, স্যারের এক্সপেকটেশন লেভেল মিট হয়নি, তখন আমাকে আরো পরিশ্রম করতে হয়েছে। তো এই কারণে আমরা যত ইনডেপথ গেছি তোমাদের না গেলেও চলবে, তোমরা এই বইটাকে ফলো করো, ঠিক আছে? আমি মোটামুটি কিন্তু ইন নাটশেল বইয়ে সবকিছু বুঝিয়ে দিয়েছি, এখন এটাকে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা এটা তোমাদের দায়িত্ব। পাওয়ার পয়েন্টে যখন এটা বানাতে যাবা বা যেটা এটা নিয়ে কাজ করতে যাও, তখন তোমাদের আসল খেলাটা হবে যে তোমরা আসলেই পাওয়ার পয়েন্টে কত দক্ষতা সেটা বের হয়ে আসবে। এবং এটা ইম্পর্টেন্ট, পাওয়ার পয়েন্ট যদি না জানে একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, সে তো কমিউনিকেট করতে পারবে না মানুষের সাথে, খুবই দরকার জিনিস। তো সব মিলিয়ে তাহলে তোমাদের হাউস অফ কোয়ালিটির অংশটা কিন্তু মোটামুটি শেষ। আমার মনে হয় আর বেশি কথা না বাড়লেও চলবে, তোমাদের এখন এই রেলিভেন্ট জিনিসগুলো দেখে কাজ করলেই হবে, ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে বলবো, এটা হাসান স্যারের বইয়ের পেজ নাম্বার কত, পেজ নাম্বার 70, তো এইটা ফলো করো বইটা। এখানে আরেকটা জিনিস এডিশন ভাবে দিয়েছে যেটা আমার খুব ভালো লাগে, আমি স্যারের এটা খুব পছন্দ করি, যে কাস্টমার রিকোয়ারমেন্টটাকে আমরা বিভিন্ন প্যারামিটারের মধ্যে সেট করে দিই, দেখতে পাচ্ছি? এটা দিলেও হবে না দিলেও হবে। এই দেখো এখানে আমাদের যে হোয়াটের মধ্যে আমরা বিভিন্ন প্যারামিটারের মধ্যে দিই, একটা ইলেকট্রিক্যাল ডিজাইন, একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সেস, একটা মেকানিক্যাল ডিজাইন, একটা কস্ট, এই জিনিসগুলো আমরা এইভাবে অ্যানালাইসিস করতে পারি। এবং আমি যেটা দেখিয়েছিলাম যে এখানে কোনটা বাড়লে লাভ কোনটা কমলে লাভ আমি দিয়েছিলাম, কিন্তু এখানে যেটা আছে নাই কিন্তু। না স্যার। হ্যাঁ, তো এটা না দিলেও সমস্যা নেই, এটা জাস্ট আমরা টাইপ দেখি মোটামুটি, যাদের টেকনিক্যাল নলেজ আছে সে বলতে পারবে যে কোনটা বাড়লে লাভ কোনটা কমলে লাভ। এই যে এই অংশটা আমি দিয়েছি, কিন্তু এটা না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? তো এবং এটা পুরোটাই এডিটেবল পাওয়ার পয়েন্ট, এটা করা যায়, চেঞ্জ করা যায়, এগুলো তোমাদের মডিফিকেশনে কাজ করতে হবে। ইনসার্ট শেপ করে করে আমরা এইভাবে করেছিলাম, ঠিক আছে? তো আমার মনে হয় এখন তোমরা পারবা। সেম যে গ্রুপে আছে আমরা সবাই, সেই গ্রুপ ওয়াইজ কাজ শুরু করে দিব। এবং আমরা ঈদের পরে 1 সপ্তাহ সময় পাবো, ঈদের আগে তো আসলে বেশি সময় নেই। এর মধ্যে যদি এখন নেক্সট সপ্তাহে তোমাদের অফিস ক্লাস কয়দিন, মানে অফিসিয়াল ক্লাস কয়দিন আছে নেক্সট সপ্তাহে নাকি? স্যার নেক্সট সপ্তাহে কি